হুম, যাই হোক, আমরা পাওয়ার ফ্যাক্টর করতে দিলাম আমাদের, মানে আলটিমেট ঝামেলাটাই হচ্ছে যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যখন পাওয়ার হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর এমন একটা টার্ম, তার কারণে আমি যতটুকু পাওয়ার তৈরি করতেছি ওটুকু পাওয়ার পর্যন্ত লোডে পাঠাইতে পারতেছি না, তাহলে আমাকে জানতেও হবে যে কতটুকু পাওয়ার আমার লস হয়ে যাচ্ছে। আবার আমরা কালকে লাস্ট ক্লাসে কিছু ইকুইপমেন্ট দেখছিলাম, ক্যাপাসিটর, সিনক্রোনাইজ মোটর, এদেরকে ব্যবহার করে কিছুটা পাওয়ার ফ্যাক্টর আবার ইমপ্রুভও করা যায়। তাহলে আমাকে জানতে হবে যে মানে ওই যে ইকুইপমেন্ট আমি ব্যবহার করব সেখানে পাওয়ার ফ্যাক্টর কতটুকু ইমপ্রুভ হবে। হ্যাঁ, বা ইমপ্রুভ করতে গেলে আমার কতটুকু কি মানে কতটুকু ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, সেই ক্যাপাসিটরের সাইজ কেমন হবে। তো এই পুরো রিলেটেড মিলে আমরা জাস্ট 4টা ম্যাথ দেখবো। হ্যাঁ, 4টা ম্যাথ দেখবো, 4টা ম্যাথই আমরা এমন ভাবে বুঝবো যাতে এই টাইপের আমাদের সব প্রবলেম সলভ হয়ে যায়। তো ওই 4টা ম্যাথের প্রথম দুইটা আমরা দেখে এরপর আমরা একটু কিছু ইকুয়েশন আবার একটু রিভিউ করব, এরপরে আবার বাকিটা আবার চেক করে দেখবো। তাহলে আমরা যদি এখানে একটু সিরিয়ালে আসি, এই যে এখানে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ক্যাপাসিটর ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা যায়, তাহলে আমাদেরকে জানতে হবে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য কি কত সাইজের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে বা কতটুকু পাওয়ার ফ্যাক্টর ওখানে আছে, এই জিনিসগুলো জানতে হবে। তো আমরা প্রথমে যদি 6.1 এ যাই, এই সূত্রটা আমি একটু পরে তোমাদের জন্য আলাদা রেডি করে রাখছি, সেটা দেখবো। যদি 6.1 এ যাই, আমি আশা করতেছি যে যারা আসি মোটামুটি তাদের কাছে বই আছে সামনে। এটা হলো আমাদের 6.1। তা আমি আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের পুরা পাওয়ারের দুইটা পার্ট। আমরা যে কেভিএ ভোল্ট আর এম্পিয়ার, কেভিএ ভোল্ট আর এম্পিয়ার, যে ভোল্টেজ আর এম্পিয়ার মিলে আমরা পাওয়ার তৈরি করি, এটাই পুরাটা যাওয়ার কথা। কিন্তু এই যে বললাম যে পাওয়ার ফ্যাক্টর থাকার কারণে আমরা পাঠাইতে পারি অ্যাক্টিভ পাওয়ার ভিআই কস থিটা, পাঠাইতে পারি অ্যাক্টিভ পাওয়ার ভিআই কস থিটা। আর এই পাওয়ারের যে অংশটা আমরা পাঠাইতে পারি না সেটাই হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটা ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ এসবের ভিতরে নষ্ট হয়ে যায়। সেই পাওয়ারটা হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, কে ভিএ সাইন থিটা। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ পাওয়ারটার ইউনিট বলি কিলোওয়াট, নর্মাল পাওয়ারের যে ইউনিট সেটাকে বলি কেভিএ, আর রিঅ্যাক্টিভ যে পাওয়ার ভিআই সাইন থিটা, এটার ইউনিট কিন্তু আমরা বলি কে ভার, কে ভার। ঠিক আছে কিনা? হ্যাঁ, তো এই আমাদের টার্গেটই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার টার্গেটই হচ্ছে এই রিয়েক্টেড পাওয়ারটাকে কমাই আনা। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার টার্গেটই হচ্ছে, যেহেতু আমি বললাম যে আমরা যতটুকু পাওয়ার পাঠাইছি তার ভিতরে শুধু অ্যাক্টিভ পাওয়ারটাকে আমি কাজে লাগাইতে পারি, রিয়েক্টিভ পাওয়ারটাকে কোনো কাজে লাগাইতে পারি না। তাহলে আমার আলটিমেট টার্গেট হচ্ছে এমন ইকুইপমেন্ট, ক্যাপাসিট্যান্স ব্যবহার করা, হ্যাঁ, যেটা যেহেতু লিডিং কারেন্ট তৈরি করতে পারে, এমন ইকুইপমেন্ট ব্যবহার করা, এমন পরিমাণে ব্যবহার করা যাতে আমার এমনি নর্মাল সিস্টেমে যতটুকু রিয়েক্টিভ পাওয়ার আছে সেই রিয়েক্টিভ পাওয়ারটাকে যেন আমি কমাই আনতে পারি। ঠিক আছে, এটা হলো আমার টার্গেট। তো এই জিনিসটা দেখার আগে আমি তোমাদের জন্য একটা জিনিস একটু রেডি করে রাখছি, এটা একটু দেখি। এই সূত্রগুলো একটু আমরা রিভিউ করে নিই। হ্যাঁ, আমরা বলতে পারি যে ভিআই স্কোয়ার, আমাদের যে ভিআই, ভিআই স্কোয়ার ইকুয়াল টু ভিআই কস থিটা স্কোয়ার, ভিআই সাইন থিটা স্কোয়ার। কস থিটা স্কোয়ার আর সাইন থিটা স্কোয়ার একসাথে করে দিলে হচ্ছে 1। তাহলে আসলে ভিআই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ভিআই কস থিটা স্কোয়ার প্লাস ভিআই সাইন থিটা স্কোয়ার। তো ভিআই কে আমরা ইউনিট বলি কেভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। ভিআই কস থিটা যেটা অ্যাক্টিভ পাওয়ার, সেটার ইউনিটকে আমরা বলি কিলোওয়াট। আর ভিআই সাইন থিটা যেটা আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার, তার ইউনিটকে আমরা বলি কে ভার, কে ভার। ঠিক আছে, এই যে বল। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিআই কস থিটা মানে কিলোওয়াটকে যদি ভিআই কেভিএ দিয়ে ভাগ করে দেই তাহলে কস থিটা পাওয়া যায়। খেয়াল করো, কিলোওয়াট যে পাওয়ার মানে আমাদের যে অ্যাক্টিভ পাওয়ার ভিআই কস থিটাকে যদি আমরা ভিআই দিয়ে ভাগ করি তাহলে কস থিটা পাওয়া যায়, মানে পাওয়ার ফ্যাক্টরটা পাওয়া যায়। তো এখান থেকে আমাদের যখন যেটা লাগবে, কেভিএ মানে পাওয়ার ফ্যাক্টর দেয়া থাকলে আমরা কেভিএ বের করতে পারবো, কিলোওয়াট দেয়া থাকলে কেভিএ দেয়া থাকলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো, পাওয়ার ফ্যাক্টর আর কেভিএ দেয়া থাকলে কতটুকু কিলোওয়াট সেটা বের করতে পারবো। তো এই জিনিসটাই আমাদের 6.1 এ আছে। কি আছে একটু কোশ্চেনটা আমরা দেখি। বলছে যে একটা অ্যান অল্টারনেটর ইজ সাপ্লাইং লোড অফ 300 কিলোওয়াট এট পাওয়ার ফ্যাক্টর 0.6 ল্যাগিং। একটা অল্টারনেটর 300 কিলোওয়াট পাওয়ার 0.6, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরে পাঠাচ্ছে, ল্যাগিং 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর পাঠাচ্ছে। বলছে যে যদি পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি বানাইতাম, মানে আসলে যদি পাওয়ার ফ্যাক্টর 1 হইতো, তাহলে আমার আসলে অল্টারনেটর কত, সেম সেম সাইজের একটা অল্টারনেটর কত কিলোওয়াট আসলে পাঠাইতো যদি পাওয়ার ফ্যাক্টর 1 হইতো। তার মানে আসলে পাওয়ার ফ্যাক্টর হওয়ার কারণে কতটুকু কমে গেছে সেটাই আমি জানতে চাচ্ছি। তাহলে আমি যদি প্রথমে আসি, দেখো আমি তো যেহেতু এখানে কিলোওয়াট বলে দিছে আর পাওয়ার ফ্যাক্টর বলে দিছে, এই যে
এই সূত্রের কিলোওয়াট বলে দিছে আর পাওয়ার ফ্যাক্টর বলে দিছে, তার মানে জেনারেটরটা আসলে কত তৈরি করতে পারে সেটা তো আমি জানি না। তাহলে সেটা যদি এখান থেকে বের করে নিই, তাহলে কেভিএ ইকুয়াল টু কিলোওয়াট ডিভাইডেড বাই কস থিটা। তাহলে 0.6 পাওয়ার ফ্যাক্টরে আমি 300 কিলোওয়াট পাচ্ছিলাম। আসলে জেনারেটরটা তৈরি করতেছিল 500 কেভিএ। আসলে জেনারেটরটা তৈরি করতেছিল 500 কেভিএ, তার ভিতরে শুধুমাত্র 300 কিলোওয়াট আমি অ্যাক্টিভ পাওয়ার পাচ্ছিলাম, যেহেতু আমার পাওয়ার ফ্যাক্টর ছিল 0.6। তাহলে এখন যদি পাওয়ার ফ্যাক্টর 1 হয় তাহলে 500 500ই থেকে যাবে। 500 কেভিএ যতটুকু পাঠাইছি ততটুকুই পাবো। তাহলে 500 মাইনাস 300, তার মানে 200 কিলোওয়াট আমি কম পাচ্ছি। এই পাওয়ার ফ্যাক্টর 0.6 হওয়ার কারণে, পাওয়ার ফ্যাক্টর 1 না হয়ে 0.6 হওয়ার কারণে আমি 200 কিলোওয়াট কি পাচ্ছি, কম পাচ্ছি। তার মানে আমি আরো 200 কিলোওয়াট বেশি পাইতাম যদি আমার পাওয়ার ফ্যাক্টর 1 হইতো। এই কথাটা কি সবার ক্লিয়ার এই জায়গাটা? জি ম্যাম। আরো কোনো কোশ্চেন থাকলে একটু বলবো আমাকে, হ্যাঁ? তাহলে 0.6 এ 300 কিলোওয়াট পাচ্ছিলাম, সেখান থেকে আমরা কেভিএ বের করে নিছি 500 কেভিএ। তাহলে দেখতে পাচ্ছি যে 500 কেভিএ টা যদি 1 হইতো, ইউনিট পাওয়ার ফ্যাক্টর হইতো, তাহলে সেখানে 500 কিলোওয়াটই পাইতাম। তাহলে আমি 200 কিলোওয়াট বেশি পাইতাম। এটাই বুঝা, এই অঙ্কটার কাজই হচ্ছে যে শুধু তোমাকে বুঝাইলো যে লোড ফ্যাক্টর, পাওয়ার লোডের পাওয়ার ফ্যাক্টর 0.6 হওয়ার কারণে আমি 200 কিলোওয়াট লস করতেছি। আমি যতটুকু তৈরি করতেছি তার ভিতরে 200 কিলোওয়াট লস করতে। তাহলে 6.1টা একটু মার্ক করে রাখো। 6.2টা আমরা যেদিন অনলাইন অফলাইন ক্লাস করবো সেদিন আমি বুঝাই বলবো, কারণ এই অঙ্কটার ম্যাম প্যাটার্ন আলাদা। হ্যাঁ, আবার বলো। হ্যাঁ। ম্যাম ওই যে উপরে ম্যাম 300 ভাগ 0.6 যেখানে করছেন ম্যাম, এখানে যখন হুম। 0.6 এর জায়গায় 1 হইতো তখন তো ম্যাম অ্যান্সার আসতো 300। তাহলে ম্যাম ওটা একটু বুঝিনি। না 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 না, এটা তুমি কথাটা বুঝো নাই তো। আসলে জেনারেটরটা কিসের? 500 তে 500 কেভিএ। হ্যাঁ 500 কেভিএ। 500 কেভিএ। হ্যাঁ, আমাকে জেনারেটরের সাইজ বলে দেয়নি, আমাকে জেনারেটরটা সাইজ বলে দেয়নি। হ্যাঁ, কিন্তু বলে দিছে যে এক জেনারেটরটা 0.6 এ যদি পাঠায়, জেনারেটরের যাই কেভিএ, আমার কথা বুঝো, জেনারেটরের যাই কেভিএ যদি 0.6 এ পাঠায়, তাহলে পাঠায় কত? 300 300। কিলোওয়াট। জি তাহলে ম্যাম। যদি এক 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 পাওয়ার ফ্যাক্টরে পাঠাইতো তাহলে কত কিলোওয়াট পাঠাইতো? এক। আমার কথা বুঝাইতে পারছি কিনা? জি ম্যাম। এখন আমি তো প্রথমে জানি না যে জেনারেটরের আসল পাওয়ার, আসল সাইজিং কত, জানি? না কিন্তু ম্যাম। আমাকে যে ওই ইনফরমেশনটা দিয়ে দিছে যে কিলোওয়াট আর কস্টিটা, সেখান থেকে আমি কি করতে পারছি, আসল সাইজিংটা পারছি। আচ্ছা, আমি তোমাকে বুঝাই যে এইটার, তুমি যে বললা এটা তো এইটা, এই এই অংশটা তো এটার সাথে মিলবে না, এটা আলাদা। আমার সূত্র হইলো এটা, ঠিক আছে? একবার একবার 0.6, ঠিক আছে কিনা? ধরো যে তুমি জি এখন ম্যাম। জানো না, এই অঙ্কে তো আমাকে 300 কিলোওয়াট বলে দিতে বলে তুমি এই কথাটা বললা, মনে করো তুমি জানো না যে কত কিলোওয়াট সে পাঠাইতে পারে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর তার 0.6, ঠিক আছে কিনা? জি ম্যাম। তাইলে কিলোওয়াট কত পাঠাবে আমি জানি না, জেনারেটরটা হচ্ছে 500। তাহলে এখান থেকে তুমি একটা কিলোওয়াট পাবা না? জি ম্যাম। পাবা কিনা? যেই কিলোওয়াটটা এই কোশ্চেন ওহো অনুসারে হচ্ছে বুঝতে কত, পারছি বুঝতে পারছি বুঝতে 300, পারছি। বুঝতে পারছো? জি ম্যাম। আর পরের বার যদি পাওয়ার ফ্যাক্টর 1 হয় তাহলে একই সাইজ, আমি জানি না কত, কিন্তু আমার জেনারেটরটা তো 500, জি ম্যাম বুঝতে ঠিক আছে পারছি। কিনা? তাহলে জি এই ইকুয়েশন কি বলে, তাহলে কত কিলোওয়াট পাঠাইতে পারবে? ঠিক আছে, ক্লিয়ার জি পয়েন্টটা? জি ম্যাম। 500। জি ম্যাম। তাহলে 0.6 হওয়ার কারণে একই একই 500 সাইজের একটা অল্টারনেটর 0.6 হওয়ার কারণে পাঠাইতে পারতেছে 300, আর পাওয়ার ফ্যাক্টর যদি 1 হতো তাহলে পাঠাইতে পারতো কত? 500। 500। তাহলে 200 বেশি পাঠাইতে পারতো। বুঝতে পারছো? জি ম্যাম। অল্টারনেটর সেম সাইজ, 500 500। পাওয়ার ফ্যাক্টর 0.6 হওয়ার কারণে সে পাঠাইতে পারবে 300, পাওয়ার ফ্যাক্টর 1 হলে পাঠাইতে পারতো 500। তাহলে সে 200 বেশি কি করতে পারতো, পাঠাইতে পারতো। ক্লিয়ার পয়েন্টটা? জি ম্যাম। ঠিক আছে ঠিক আছে, তোমার কারণে বাকিদেরও নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। 6.2টা আমরা যদি অনলাইনে আসবো, একদম প্রথম ক্লাস শুরু করবো সেদিন আমি দেখাবো, কারণ এই অঙ্কটা আসলে পাওয়ার ফ্যাক্টর রিলেটেড, এটা কিছু ভেক্টরের মাধ্যমে ক্যাপাসিটর বের করার বা কারেন্ট বের করা দিয়েছে। তো এটা দেখা যাবে যে এখানে বুঝাইতে গেলে যেহেতু বারবার ভেক্টর থেকে আলাদা আমরা আসতে পারবো না, তখন আমরা এটা বুঝতে পারবো না। এটাও সেম টার্গেট, যে একটা মোটর আছে, একটা কারেন্ট নিচ্ছে, তাহলে সেই কারেন্টটা যদি আমি বাড়াইতে চাই কারেন্ট হিসেবে, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর হিসেবে জানে কত সাইজের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। তো এখানে আমরা যাবো না, আমরা 6.2টা, আমরা 5টা 6.5 পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষার জন্য থাকবে, হ্যাঁ। 6.2টা আমি তোমাদেরকে অফলাইনে যেদিন আমরা মিট হবে সেদিন করাই দিব, ঠিক আছে? 6.2টা আমরা এখন ডিরেক্ট 6.3 তে চলে যাব। হ্যাঁ, এটা একটু দেখো, এটা কি বলছে? বলছে যে একটা সিঙ্গেল ফেজ এসি জেনারেটর ভিন্ন ভিন্ন লোড, কেমন লোড পাঠাচ্ছে?
একটা লাইট লোড পাঠাচ্ছে 200 কিলোওয়াটে যেটা ইউনিট পাওয়ার ফ্যাক্টরে, একটা ইন্ডাকশন মোটর চলতেছে 100 কিলোওয়াটের যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.77 ল্যাগিং, আর একটা সিঙ্ক্রোনাইজ মোটর চালাচ্ছে 50 কিলোওয়াটের যেটার 0.9 লিডিং। হ্যাঁ, কিন্তু ওই যে সেম জেনারেটরটার সাইজ আমাকে বলে নাই, তাহলে বলছে যে টোটাল কত কিলোওয়াট সে পাঠাচ্ছে আর কত কেভিএ সে ডেলিভার করতেছে। আসলে এই জেনারেটরটা কত কেভিএ কি করতেছে, জেনারেটর করতেছে। ক্যালকুলেট টোটাল কিলোওয়াট, টোটাল কেভিএ, আর কত পাওয়ার ফ্যাক্টরে জেনারেটরটা চলতেছে। কথাটা বোঝা গেছে কিনা, কত পাওয়ার ফ্যাক্টরে জেনারেটরটা চলতেছে। দেখো যদি একটা লোড হইতো তাহলে এই কিলোওয়াট আর কস্তিটা দিয়ে আমরা কিন্তু এই কেভিএ দিয়ে বলে দিতে পারতাম জেনারেটরের সাইজ এটা। কিন্তু জেনারেটর কি করতেছে, ভিন্ন ভিন্ন লোড চালাচ্ছে, তার মানে তার কি ভিন্ন ভিন্ন জায়গায় কি হচ্ছে, কেভিএ খরচ হচ্ছে। তাহলে আমাকে টোটাল কেভিএটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে একটু আগে আমরা কেভিএ বের করছি না, কিলোওয়াট ডিভাইডেড বাই কস ফাই করে। তাহলে প্রথম লাইট লোডের জন্য বের করো, লাইট লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1 আর অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কত 200 কিলোওয়াট, তাহলে কিলোওয়াট ডিভাইডেড বাই কস ফাই। তাহলে আসলে 200 কিলোওয়াট যে যাচ্ছে তার জন্য আসলে পাঠানো লাগতেছে কত 200 কেভিএ। আচ্ছা, পরেরটা 100 কিলোওয়াট আর 0.707 পাওয়ার ফ্যাক্টর, তাহলে কিলোওয়াট 2 আর কস্টিটা হচ্ছে 0.7। তাহলে সেখান থেকে পাঠানো কত 141। তার মানে দেখো পাচ্ছে 100 কিলোওয়াট, পাচ্ছে 100 কিলোওয়াট, কিন্তু পাওয়ার ফ্যাক্টর 0.7 হওয়ার কারণে পাঠানো লাগতেছে কত 141.4, 141.4। আর সেম কেভিএ 3 কিলোওয়াট, এটা বলছে কত 500 কিলোওয়াট 0.9 ল্যাগিং। তাহলে দেখো এই যে 55.6 কেভিএ, 55.6 কেভিএ। তাহলে এই এই তিনোটা পাওয়ার পাঠানোর কারণে এত কিলোওয়াটের তিনটা ভিন্ন ভিন্ন লাইট লোড, ইন্ডাকশন মোটর লোড আর সিঙ্ক্রোনাইজ মোটর লোড তোমার চালাইতে পারতেছে। হুম, এখন আমরা কি করব, আমরা যে কেভিএ পেয়ে গেছি, আমরা যে কেভিএ পেয়ে গেছি এবং প্রত্যেকটা পাওয়ার ফ্যাক্টর আমি জানি, ইউনিট পাওয়ার ফ্যাক্টর জানি। হ্যাঁ, এখানে পাওয়ার ফ্যাক্টর জানি 0.7, এখানে পাওয়ার ফ্যাক্টর জানি 0.9। পাওয়ার ফ্যাক্টর মানে আমি কস থিটার মান জানি। আমাকে যদি কেউ কোনো জায়গার কস থিটার মান বলে দেয়, আমি কি তার অ্যাক্রসে সাইন থিটার মান বের করতে পারবো? কি মনে হয়? হ্যাঁ, আমি cos থিটা ইকুয়াল টু, সবার সবার কি মনে হয় cos থিটা ইকুয়াল টু 0.70 দেওয়া আছে, তাহলে sin থিটা ইকুয়াল টু কত বের করতে পারবো না? জি ম্যাম। হ্যাঁ, কারণ কি cos থিটা ইকুয়াল টু √1, সরি sin থিটা ইকুয়াল টু কি হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমি বের করতে পারবো। তাহলে আমি কি করতে পারলাম, যেহেতু আমি কেভিএ জানি আর সবার sin থিটা জানি, তাহলে কত কত রিয়েক্টিভ পাওয়ার গেছে সেটাও কিন্তু আমি কি করতে পারবো, বের করে ফেলতে পারবো। এখন রিয়েক্টিভ পাওয়ারের ক্ষেত্রে প্রথমটা তো পাওয়ার ফ্যাক্টর যেহেতু ইউনিট, তার মানে ওখানে কোনো রিয়েক্টিভ পাওয়ার নেই। প্রথম লাইট লোডের পাওয়ার ফ্যাক্টর কত ছিল 1, তাহলে সেখানে পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার, কোনো রিয়েক্টিভ পাওয়ার নাই। যে দেখো সাইন থিটার মান আসছে 0, কোনো রিয়েক্টিভ পাওয়ার নাই। পরেরটা হচ্ছে ল্যাগিং, এই জন্য রিয়েক্টিভ পাওয়ারটা মাইনাস। পরেরটা হচ্ছে লিডিং, এই জন্য রিয়েক্টিভ পাওয়ারটা প্লাস। তাহলে আমি টোটাল কত কত কিলোওয়াট আছে সেটাও যোগ করে ফেললাম, টোটাল কত কেভিএর আছে সেটাও বের করে ফেললাম। একটু আগেই আমরা সূত্র দেখে আসছি। কি ব্যাপার, সরি, একটু আগে আমরা সূত্র দেখে আসছি কি কেভিএ স্কোয়ার ইকুয়াল টু কিলোওয়াট স্কোয়ার প্লাস কে বার স্কোয়ার। তাহলে এখন আমি টোটাল কিলোওয়াট কতটুকু নিছে এটা সিস্টেমে সেটাও জানি, কতটুকু কে বার নিছে সেটাও আমি জানি। তাহলে টোটাল কত কেভিএ একটা জেনারেটর আসলে সে ছিল সেটাও আমি কি করতে পারবো, ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে এই যে 170 কিলোওয়াট সে পাইছে, আসলে জেনারেটরটা কত 186 কেভিএ। 170 কিলোওয়াট যে সে পাইছে, আসলে জেনারেটরটা কত 186 কেভিএ। আর ওই যে পাওয়ার ফ্যাক্টর cos থিটা ইকুয়াল টু আমরা জানি কি কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ। তাহলে কিলোওয়াট ডিভাইডেড বাই কেভিএ করে ফেললে কত পাওয়ার ফ্যাক্টর সেটা চলে আসবে। এই জায়গাটা কি বুঝাইতে পারছি? আমি এমনি সামনাসামনি ম্যাথ বুঝাইতে খুব জি ম্যাম। মানে অক্ষম। এখানে এখানে কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, তবে বারবার বলতেছি খুব বেশি সূত্রের এখানে কোনো কাজ নাই। হ্যাঁ, 2-4টা সূত্র, এই যে আমরা 6.1 আর 6.3 এক টাইপের সূত্রে দেখলাম, 6.4 আর 6.5 একটা সূত্রে দেখবো। তাহলে 2টা সূত্র দিয়ে মোটামুটি 2 প্যাটার্নের সূত্র দিয়ে আমাদের এখানে কাজ চলে যাবে। আমরা এই অঙ্কটাতে আসলে কি করছি, আমাদের কাছে কিলোওয়াট ছিল, কিলোওয়াটকে ব্যবহার করে আমরা ওই কিলোওয়াটের জন্য আসলে জেনারেটরকে কত কেভিএ পাঠানো লাগছে সেটা বের করছি। আর ওই পাওয়ার ফ্যাক্টরের কারণে জেনারেটরকে আরো কত রিয়েক্টিভ পাওয়ার তৈরি করা লাগছে সেটাও বের করছি। অ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার প্লাস রিয়েক্টিভ পাওয়ার স্কোয়ার পুরাটাকে রুট করে দিলে আমার টোটাল জেনারেটরটা কত সাইজের সেটা চলে আসে। তাহলে টোটাল জেনারেটরটা কত সাইজের সেটাও চলে আসছে।
আর জেনারেটরটা কত পাওয়ার ফ্যাক্টরে চলতেছিল সেটাও চলে আসছে। যেহেতু এখানে আমাদের টোটাল কেভিআরটা মাইনাস, তাহলে বোঝা যাচ্ছে যে জেনারেটরটা আসলে ল্যাগিং এ চলতেছিল। হ্যাঁ, রিয়েক্টিভ পাওয়ার প্লাস হয়ে যাওয়া মানে কি, তাহলে জেনারেটরটা লিডিং এ চলতেছিল। আর রিয়েক্টিভ পাওয়ার মাইনাস থাকা মানে কি, তার মানে কি এখনো কিছু মাইনাস পাওয়ার সেখান থেকে যাচ্ছে, তার মানে এটা ল্যাগিং এ চলতেছিল। তাহলে এই ভিন্ন ভিন্ন লোডের অবস্থা দেখে আসলে জেনারেটরটা কত সাইজ এবং কত পাওয়ার ফ্যাক্টরে কাজ করতেছে সেটা কিন্তু বের করে ফেলা যাবে। একটা জেনারেটর কত, আমরা জেনারেটর একটা পাইলাম, তাহলে সেখান থেকে কত লোড কত পাওয়ার পাবে সেটাও যেমন পাওয়ার ফ্যাক্টর ইউজ করে বের করতে পারবো। আবার একটা লোড চলতেছে এত পাওয়ার ফ্যাক্টরে, তাহলে জেনারেটরটা কত সাইজের সেটাও কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে 6.1 6.3 এই দুটা কিন্তু মোটামুটি সেম প্যাটার্নের। আচ্ছা, এরপরে যদি আমি 6.4 এ যাই, এই সূত্রটা মানে এই অঙ্কটা কিভাবে সলভ করতে এক লাইনে সলভ করতে সেটা বোঝার জন্য আমি অলরেডি তোমাদের জন্য রেডি করে রাখছি। একটু এই জিনিসটা দেখবো আজকের ক্লাসের আমাদের মানে ওয়ান এন্ড অনলি ইম্পর্টেন্ট পার্ট। একটু আগে যেটা দেখছি সেটা আসলে আমাদের ছোটবেলার সূত্র, যদি বলি যে ছোটবেলার সূত্র, এইটা আমরা একটা নতুন সূত্র শিখবো। এবং আমি বোধহয় তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে পিজিসিবি বা ডিপিডিসি এসব পরীক্ষায় এক লাইনে এই ম্যাথটা সলভ করা, যেহেতু একটা সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ করা যায়, এই জন্য এক লাইনের একটা সূত্র ব্যবহার করে মোস্ট অফ দা সময় এই কিছু অবজেক্টিভ দিয়ে রাখে। তো আমরা তো আসলে সূত্রটাই শিখে রাখবো, কিন্তু কোত্থেকে আসছে সেটাও একটু জানার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে এখানে একটু আমাকে দেখো, প্রথমে ভি কেভিএ টুটাকে একটু যদি আমরা ইগনোর করি, হ্যাঁ কেভিএ টুটাকে যদি আমরা ইগনোর করি, তাহলে এক সেকেন্ড একটু আমি তোমাদেরকে একটু এখানে নিয়ে যাই। ওয়ান লিখলাম, হ্যাঁ আচ্ছা একটু, হ্যাঁ কারেকশন করতে হবে, এটা হবে ওয়ান। আচ্ছা, একটু আগে আমরা কি পড়লাম, এই যে এটাকে যদি আমি ধরি অতিভুজ, তাহলে অতিভুজ ইকুয়াল টু ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, যেহেতু cos থিটা তাহলে ভূমি স্কয়ার, আর যেহেতু sin থিটা তার মানে কি লম্ব স্কয়ার। আর কেভিএটা হচ্ছে অতিভুজ, কেভিএটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমাদের একটু দেখো, এই যে ও বি কে যদি আমরা কেভি ওয়ান বলি, তাহলে ও এ হচ্ছে আমরা কিলোওয়াট, আর এ বি হচ্ছে আমাদের কিলোভার, ঠিক আছে কিনা? যেহেতু আমাদের অ্যাক্টিভ পাওয়ার নিয়ে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য অ্যাক্টিভ পাওয়ার নিয়ে কোনো কাজ নেই আসলে। আমার কাজই হচ্ছে রিয়েক্টিভ পাওয়ারকে কমাইতে হবে, তাইলে আমার পাওয়ার ফ্যাক্টর উন্নতি হবে। রিয়েক্টিভ পাওয়ারের পরিমাণ কমাইতে হবে, তাইলে আমার কি হবে, পাওয়ার ফ্যাক্টর অটোমেটিকলি ইমপ্রুভ হবে। সিস্টেমের রিয়েক্টিভ পাওয়ার যত আমি কমাইতে পারবো তত আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইমপ্রুভ হবে। তাহলে আমাদের কাজই হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার কমানোর জন্য কি করা লাগে সেটা দেখা। তো এই ইকুয়েশনটা একটু দেখো, আবার যদি আমি বলি, তাহলে এই যে এটা যদি অতিভুজ স্কয়ার হয়, ও বি যদি হয় অতিভুজ, এই যে কে ভি, তাহলে ভূমি ও এ হচ্ছে কিলোওয়াট আর এ বি হচ্ছে কিলো ভার। তাহলে এটার জন্য আমি যে মানে পাওয়ার ফ্যাক্টরটা পাচ্ছিলাম সেটা হচ্ছে আমার ফাই ওয়ান। খেয়াল করো, আমি যদি আরেকটু জুম করে দিই তোমাদের জন্য, এই যে এটার জন্য আমি যে পাওয়ার ফ্যাক্টর পাচ্ছিলাম সেটা হচ্ছে ফাই ওয়ান, মানে অ্যাঙ্গেলটা। এখন আমার কাজই হচ্ছে কি এই অ্যাঙ্গেলের পরিমাণটা কমায় আনা। আমার কাজই হচ্ছে কি এই অ্যাঙ্গেলের পরিমাণটা কমায় আনা। অ্যাঙ্গেলের পরিমাণ যত কমবে cos থিটার মান তত বাড়বে। আমরা জানি কি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে অ্যাঙ্গেলের মান যত কমবে, মানে যত আমরা জিরোর কাছাকাছি আসতে পারবো তত আমার পাওয়ার ফ্যাক্টর বাড়বে। তাহলে আমি মনে করো এই ফাই ওয়ান কে কমাই ফাই টু করতে চাই, এই যে এতটুকু কমাই আনতে চাই, এই যে ফাই ওয়ানটা এটাকে কমাই মনে করো আমি ফাই টু পরিমাণ করতে চাই, তাহলে আমার নতুন কেভিএ টু হবে এটা। কিলোওয়াট তো অ্যাক্টিভ পাওয়ার তো আগের মতো রয়ে গেল, আর নতুন রিঅ্যাক্টিভ পাওয়ার হবে কি এটা। তাহলে আমার আসলে টার্গেটটা হচ্ছে কি এই বি এ বি পরিমাণ, এ বি পরিমাণ যে রিঅ্যাক্টিভ পাওয়ার আছে সেটাকে কমায় এসি পরিমাণ করা। আমাকে এমন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য এমন ইকুইপমেন্ট সিস্টেমে ব্যবহার করতে হবে যাতে ওইটাকে দিয়ে আমি এ বি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ারকে কমায় এসি পরিমাণ বানাইতে পারি। মানে এসি পরিমাণ বানাইতে পারি কথাটার মানে হচ্ছে যে আমি আসলে তো আমি সিস্টেমের সব রিঅ্যাক্টিভ পাওয়ারকে জিরো করে ফেলতে পারবো না, পারবো? তাহলে তো আমাকে মোটর ফ্যান কয়েল সব বন্ধ করে বসে থাকতে হবে। কিন্তু ওই মোটর ফ্যান কয়েলের এগেনিস্টে আমি কি পরিমাণ ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো যাতে আমার পাওয়ার ফ্যাক্টরটা কিছুটা কমে আসে, কতটুকু ইমপ্রুভ করতে পারবো একটা ক্যাপাসিটর দিয়ে। কারণ বারবারই বলতেছে আমার লোড তো ভেরিয়েবল, লোডের উপরে তো আমার হাত নাই। আমি একবার পাওয়ার পিএফআই প্যানেল বানাই ফেলছি মানে 5টা 4টা ক্যাপাসিটর দিয়ে বানাই ফেলছি, কিন্তু লোড তো আমার আসলে কন্টিনিউয়াস ভ্যারি করছে। তার মানে একেবারে জিরো করে ফেলতে পারবো এটা আমি বলতে পারতেছি না, কিন্তু আমি কতটুকু কমাই আনতে পারবো, হ্যাঁ সেটা কতটা ক্যাপাসিটর আমি ব্যবহার করতে পারবো যার কারণে এই পরিমাণ কমায় আসবে, সেটাই হলো আমার টার্গেট। তাহলে যেটা বললাম যে কেভিআর কে কমাই কেভিআর টু করতে হবে, তাহলে আমাকে আসলে
জানতে হবে এই বিসি পরিমাণটা, যেতটুকু আমাকে কমাই আনতে হবে, এই কমানোর জন্য আমার কতটুকু ইকুইপমেন্ট লাগবে সেটা আমাকে জানতে হবে। এইটুকুর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, ম্যাম। যদি কোনো কোশ্চেন, আচ্ছা যদি কোনো কোশ্চেন না থাকে, যেটা বললাম যে আমার এই বিএ হচ্ছে আমার যতটুকু রিয়েক্টিভ পাওয়ার সিস্টেম এখন নিচ্ছে সেটা, আর আমি তোমাকে বললাম যে না তোমার সিস্টেম এখন 5.1 পাওয়ার ফ্যাক্টর চলতেছে, তুমি এটাকে পাওয়ার ফ্যাক্টরকে কমায় 5.2 করো, মানে cos 5.2 করো, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে কে ভিআর, এখন তোমার নতুন কে ভিআর হবে এতটুকু, তাহলে আগের কে ভিআর ওয়ান ছিল এ বি পরিমাণ, নতুন হয়েছে তোমার এসি পরিমাণ, তার মানে এই যে বিসি পরিমাণ সিস্টেমে তোমাকে বিসি পরিমাণ ক্যাপাসিট্যান্স বা যার কারণে কেভিআর তৈরি হবে তাকে অ্যাড করতে হবে, যাতে ওই পরিমাণ কমে আসে, ওই পরিমাণ অ্যাঙ্গেল কমে আসে। তাহলে দেখো বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ বি মাইনাস এসি, এই যে এ বি মাইনাস এসি, তাহলে কে ভিআর ওয়ান মাইনাস কে ভিআর টু। তাহলে একটু দেখো যে যেহেতু আমার কাছে কিলোওয়াটটা আমার জানা, সাধারণত আমার লোড কততে চলতেছে সেটা আমি জানি, যে একটা লোড এত পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, তার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হবে। আমার কথা বুঝো, যে একটা 60 ওয়াটের মোটর 0.7 পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, এখন এর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে চাই, কি করতে হবে? সাধারণত আমরা কি লোড জানবো, আমাদের জেনারেটিং স্টেশন তো আছেই বিশাল, পাঠাচ্ছে আমাকে, কিন্তু আমার কাছে সবসময় কোশ্চেন আসবে কিরকম, যে তোমার কাছে একটা মোটর আছে 60 ওয়াটের, সে 0.7 পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, তুমি পাওয়ার ফ্যাক্টরটাকে 0.9 বানাও, তাহলে কি করতে হবে? পাওয়ার ফ্যাক্টর 0.7-এ চলতেছে, তাহলে 0.9 বানাও। তাহলে আমি কিন্তু সবসময় লোডের পাওয়ারটা জানবো, মানে অ্যাক্টিভ পাওয়ারটা জানবো, তাহলে সেখান থেকেই বের করা যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে এখন যদি এই যে কিলোওয়াটের সাথে সম্পর্ক করি, কিলোওয়াট হচ্ছে তোমার ভূমি, কেভিআর হচ্ছে লম্ব, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে টেন থিটা, লম্ব ডিভাইডেড বাই ভূমি হচ্ছে টেন থিটা, তাহলে কেভিআর কে লেখা যায় ও এ টেন থিটা ওয়ান, মানে ফাই ওয়ান, আর কেভিআর টু কে লেখা যায় ও এ টেন ফাই টু। তাহলে আমি ওয়েটাকে কমন নিলাম, টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাই টু, তাহলে কিলোওয়াট ইকুয়াল টু টেন ফাই ওয়ান মাইনাস টেন ফাই টু। তাহলে কি পরিমাণ কেভিআর আমাকে কমায় আনতে হবে তার সূত্র কত, কিলোওয়াট মানে সিস্টেমের মানে অ্যাক্টিভ পাওয়ার ইকুয়াল টু আমার আগে কত পাওয়ার ফ্যাক্টর ছিল তার টেন, মানে আগে কত পাওয়ার অ্যাঙ্গেল ছিল তার টেন থিটা মাইনাস আমি কত করতে চাই তার টেন থিটা। আমার কথাটা কি বুঝাইতে পারছি? এই সূত্রটা কি সবার ক্লাসে ক্লিয়ার? এই সূত্র ক্লিয়ার হয়ে গেলে আসলে ম্যাথ করতে আমাদের কোনো সময়ই লাগবে না। একটু দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা এই জায়গায়, যারা বুঝতেছো তাদের কোথাও কি কোনো কনফিউশন আছে? যে আমার আরেকবার সূত্রটা লাস্ট পর্যন্ত, আচ্ছা আরেকবার কোন জায়গাটা বলবো, যেটা আমি বললাম যে আমার একটা মানে ফেজর ডায়াগ্রাম আমি আঁকছি, হ্যাঁ, যে আমার একটা কেভি ওয়ান ছিল, সেখানে কে ভিআর ওয়ান পরিমাণ অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার যাচ্ছিল, আর এত কিলোওয়াট পরিমাণ কি হচ্ছে অ্যাক্টিভ মানে রিঅ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ পাওয়ার যাচ্ছিল। এখন আমি বললাম যে আমার পাওয়ার ফ্যাক্টর তখন ছিল ফাইভ, মানে পাওয়ার ফ্যাক্টর তো না, মানে পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা সেটা ছিল ফাইভ ওয়ান। এখন আমি বললাম যে তোমাকে পাওয়ার ফ্যাক্টর কি করতে হবে, কমায় আনতে হবে, তাহলে পাওয়ার ফ্যাক্টর, সরি পাওয়ার ফ্যাক্টর বাড়াইতে হবে। পাওয়ার ফ্যাক্টর বাড়ানো মানে কি, ওই ফাই এর পরিমাণ কমানো, অ্যাঙ্গেলের পরিমাণ কমানো, মানে যত ভোল্টেজ আর কারেন্টের মাঝখানের অ্যাঙ্গেল যত কমে আসবে, তত আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে, বাড়বে। তাহলে সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি ফাই ওয়ান থেকে কমাই ফাই টু করতে চাই, তাহলে আমার ফেজর ডায়াগ্রামে এখানে হয়ে যায় কি ভি আর টু কে ভি টু, আর এটা হচ্ছে কিলোওয়াট। আমার এই কথাটা বুঝো যে আমাদের এই ম্যাথের টার্গেট কিন্তু পাওয়ার ফ্যাক্টর কতটুকু কমবে শুধু সেটা জানা না, আমাদের টার্গেট হচ্ছে অতটুকু কমাইতে হইলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য যে ইকুইপমেন্ট গুলো আছে তারা কতটুকু লাগবে তার পরিমাণটা বের করা। বুঝছো? কিন্তু আমার এই প্রশ্ন মানে ম্যাথের টার্গেট কিন্তু শুধু এটা না যে কত পাওয়ার ফ্যাক্টর কমায় কতটুকু কমবে সেটা জানা, আমার কাজ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অতটুকু কমাবার জন্য কতটুকু সিস্টেমে আমাকে কি করতে হবে, কেভিআর এর পরিমাণ কমায় আনতে হবে সেটা জানা, এবং সেটা করার জন্য কি করা লাগবে সেটা বের করা। তাহলে যেটা বললাম যে প্রথমে রিয়েক্টিভ পরিমাণ ছিল কেভিআর ওয়ান, একে কমায় আমাকে কেভিআর টু করতে হবে। হুম, তাহলে আমাকে এই যে বিসি পরিমাণ কমায় আনতে হবে, এই বিসি পরিমাণ কমায় আনতে হবে। তাহলে এই বিসি পরিমাণের সূত্রটা কি, এই যে বিসি, বিসি কে লেখা যায় এ বি মাইনাস এসি, এ বি হচ্ছে কেভিআর ওয়ান, এসি হচ্ছে কেভিআর টু। তাহলে যেহেতু আমি বললাম যে তুমি বলতে পারো যে ম্যাডাম আপনি কেভিআর এর সাথে কিলোওয়াটের সম্পর্ক বের করলেন কেন, আপনি কেভি এর সম্পর্ক কেন বের করলেন না? তো তারই আমি ব্যাখ্যা দিলাম কি, আমার কাছে আসলে সবসময় প্রবলেম সলভ কেমন আসবে, যে আপনার কাছে একটা মোটর আছে 60 ওয়াটের একটা মোটর 0.7 পাওয়ার ফ্যাক্টরে চলতেছে, এখন এই মোটরটার পাওয়ার ফ্যাক্টর 0.9 বানান, কি করতে হবে করেন। আমার প্রবলেমটা কি বুঝাইতে পারছি, কি প্রবলেম আমার কাছে আসবে?
আমার কাছে প্রবলেম আসবে কি যে আপনার কাছে এত লোড এত পাওয়ার ফ্যাক্টর চলতেছে, এর পাওয়ার ফ্যাক্টর লোডের পাওয়ার ফ্যাক্টরটা ইনপুট করেন, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে সবসময় কি অ্যাক্টিভ পাওয়ারের পরিমাণটা আমি জানবো। সবসময় আমার কাছে ইনফরমেশন থাকবে কিসের? মোস্ট অফ দ্য টাইম। আর যদি নাও থাকে, আবার কথাটা বুঝো, মনে করো আমার কাছে কিলোওয়াট নাই, তাহলে তো আমার কাছে কেভিএ থাকবে, তাহলে সেখান থেকেও আমি কিলোওয়াট বের করে নিতে পারবো, পারবো না? কিন্তু মেইনলি আমার কাছে জানা থাকার কথা কি? কিলোওয়াট। তাহলে এই যে এটাকে কিলোওয়াটে কনভার্ট করলাম, এই যে কেভিআর কে কিলোওয়াটের সাথে সম্পর্ক করে যদি করি, এই যে ও এ কেভিআর ইকুয়াল টু কি লেখা যায়? ও এ 10 phi 1, আর কেভিআর 2 ইকুয়াল টু কি লেখা যায়? ও এ 10 phi 2। তাহলে এই যে ও এ 10 phi 1 মাইনাস 10 phi 2, ও এ কমন নিলাম, ও এ আসলে কি? ও আর এ আসলে কি? আমাদের কিলোওয়াট। তাহলে সেই কিলোওয়াটটা বসাই নিলাম। তাহলে আমার কতটুকু কতটুকু আমার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কমাই আনতে হবে, তার সূত্র কি? আমার টোটাল কতটুকু অ্যাক্টিভ পাওয়ার আছে ইনটু 10 phi 1 মাইনাস 10 phi 2। একটা অঙ্ক দেখি, তাহলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে নাকি? কি বেশি কঠিন লাগতেছে? আচ্ছা, কারা কারা একেবারে দেখতেছই না স্ক্রিন? হ্যাঁ, আসো তো না দেখতেছি সবাই? ম্যাম, আছি ম্যাম। এই, আচ্ছা, আশা করি সবাই আমরা আসি। আর এই একটা ম্যাথ আর এই একটা ম্যাথ করার পরে আসলে এর পরের ম্যাথটা দেখবো, একেবারে 2 সেকেন্ডে ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রশ্নটা দেখি আমার কথার সাথে মিলে কিনা একটু দেখি। বলছে কি, একটা 3 ফেজ 5 কিলোওয়াট ইন্ডাকশন মোটর পাওয়ার ফ্যাক্টর 0.5 ল্যাগিং এ চলতেছে। বলছে a bank of capacitor is connected in delta across to supply terminal and PF raised to 0.9। বলছে যে একটা ক্যাপাসিটর ব্যাংক লাগানো হয়েছে, তাহলে লাগানো মানে কি? আমার পাওয়ার ফ্যাক্টর 0.9 পরিমাণ বাড়ছে। তাহলে এই ক্যাপাসিটর লাগানোর কারণে কতটুকু ভিআর, তার মানে আমি অতটুকু সাইজের মানে অতটুকু সাইজের ক্যাপাসিটেন্সই তো লাগাবো যতটুকু আমি কমাইতে চাই। আমার এই কথাটা কি ক্লিয়ার? যতটুকু পরিমাণ আমি কমাইতে চাই সেই পরিমাণে মানে এই এই যে আমি কমাইতে চাই, এর মানে কি আসলে? যে এতটুকু পরিমাণ ইন্ডাকটিভ লোড সিস্টেম থেকে আমি আউট করে দিতে চাই। তাহলে এতটুকু পরিমাণ ইন্ডাকটিভ লোডকে আমি সিস্টেম থেকে আসলে আউট কিভাবে করতে পারবো? ঠিক ওই পরিমাণ ক্যাপাসিটিভ লোড অ্যাড করে দিব। আমার কথা কি বুঝাইতে পারছি? জি ম্যাম। সিস্টেমে এই পরিমাণ ইন্ডাকটিভ লোড আছে যেটা আমি কমাইতে চাই। তাহলে আমি একটা নির্দিষ্ট পরিমাণ ইন্ডাকটিভ লোডকে কমাইতে চাই, ঠিক ওই পরিমাণই ক্যাপাসিটিভ লোড আমি অ্যাড করে দিব। তাহলে ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ মিলে এই জায়গাটা আসলে জিরো হয়ে যাবে। এই জায়গাটা আসলে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। কারণ ইন্ডাকটিভ লোডকে তো আর আমি মানে কমাই দিতে পারবো মানে কি? সিস্টেমে মোটর চলবে, কিন্তু মোটর চলার কারণে তার ইন্ডাকটিভ পাওয়ারটা সিস্টেমে পড়বে না। কারণ আমি ইন্ডাকটিভ লোড পাওয়ার কমাই দিতে চাই, মানে তো আমাকে মোটর বন্ধ করে বসে থাকতে হবে। মোটর তো আমি বন্ধ করে বসে থাকতে পারবো না, মোটর আমার চলবে। এখন মোটর চলা অবস্থায় যে পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করছে, মনে করো একটা মোটর চলার কারণে সিস্টেমে পাঁচ পাঁচ পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি করছে, এখন আমি তার ভিতরে 3 পরিমাণ কমায় আনতে চাই। তাহলে ঠিক 3 পরিমাণের পরিমাণ আমাকে কি করতে হবে? ক্যাপাসিটিভ লোড এড করে দিতে হবে। তাহলে মোটরের ওই 3 পরিমাণ ইন্ডাকটিভ লোড আমার অ্যাড করা 3 পরিমাণ ক্যাপাসিটিভ লোডের সাথে মিলে জিরো হয়ে যায়। আমার এই পয়েন্টটা কি ক্লিয়ার সবার? তাহলে এখানে লিখছে দেখো, জি এ ব্যাংক, হ্যাঁ ওকে, এ ব্যাংক অফ ক্যাপাসিটর, এই যে ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ইন ডেল্টা এক্রস সাপ্লাই টার্মিনাল, এবং লাগানোর কারণে পাওয়ার ফ্যাক্টর স্বাভাবিক, যেহেতু ইন্ডাকটিভ লোড কিছু কাট হয়ে গেছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর সাথে সাথে ইমপ্রুভ হয়ে গেছে 0.9। তাহলে বলছে যে ডিটারমাইন দ্য কেভিআর রেটে, তার মানে ওই ক্যাপাসিটর প্রত্যেক ফেজে যে ক্যাপাসিটর লাগানো হয়েছিল তার কেভিআর এর পরিমাণ কত। তাহলে আমরা জানি যে কেভার বের করার সূত্র কি? পাওয়ার ইন্টু 10 phi 1 মাইনাস 10 phi 2। 10 phi 1 মাইনাস 10 phi 2, আমাকে তো মানে মেইন পাওয়ার মোটরের ইউনিট বলেই দিছে পাই কিলোওয়াট। এখন আমার লাগবে 10 phi 1 বের করা, 10 phi 2 বের করা। আমার কাছে টেন থিটার মান দেওয়া নেই, কিন্তু আমার কাছে দুইটারই কস থিটার মান দেওয়া আছে। যে কস ফাই ওয়ান এর মান হচ্ছে 0.75, আর কস ফাই টু এর মান হচ্ছে কি 0.9। তাহলে এই কস ফাই ওয়ান থেকে আমি শুধু ফাই ওয়ান বের করে নিলাম, কস ইনভার্স। কস ফাই টু থেকে শুধু ফাই টু নিয়ে গেলাম 25। তাহলে এখন তুমি এখানে আলাদাভাবে বের করো বা এখানে বসাই নি, ফাই ওয়ানেও অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, ফাই টুর অ্যাঙ্গেলও পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে 1.99 কেভিআর পরিমাণ ক্যাপাসিটেন্স আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। তাহলে টোটালটা অ্যাড করতে হবে, যেহেতু বলে দিচ্ছে ডেল্টা মানে ডেল্টাতে কানেক্টেড আছে 3 ফেজে, তাহলে টোটালটা হচ্ছে 1.99 কেভিআর। তাহলে একটা ফেজে, ওই যে আমরা ছবি দেখছিলাম, একটা ফেজে তাহলে কত অ্যাড করতে হবে? 1.99 ডিভাইডেড বাই 3, তাহলে 0.663। আমি একটু তোমাদেরকে ছবিটা দেখাই আসি কার কথা বলতেছি।
এই যে এই ক্যাপাসিট্যান্সটার ভ্যালু বের করতেছি, হ্যাঁ, এই ক্যাপাসিট্যান্সটা থ্রি ফেজ লোডের সাথে বলে দিছে ডেল্টা কানেক্টেড, এটা ডেল্টা কানেক্টেড, তার মানে একটা ফেজে তিনটা ফেজ মিলে হচ্ছে 1.98, তাহলে একটা ফেজের কত? তাহলে একদম সহজ টেন থিটার সূত্র দিয়ে, টেন ফাই এর সূত্র দিয়ে আমরা কি করতে পারলাম, কতটুকু কেভিআর আমার লাগবে সেটা বের করে ফেললাম। তার মানে আমি যে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতেছি তার রিয়েক্টিভ পাওয়ারটা হইতে হবে 1.99 কেভিআর, ঠিক আছে কিনা? তাইলেই আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে, 0.75 থেকে 0.9 হবে। আমাকে একটু বলো এই ম্যাথটা ক্লিয়ার কিনা। যদি এই ম্যাথে কোনো রকম কনফিউশন না থাকে তাহলে পরেরটা করতে আমাদের 1 সেকেন্ডও লাগবে না। আছে কোনো কনফিউশন? না ম্যাম। আচ্ছা ধরে, আচ্ছা ধরে নিলাম আমি কোনো কনফিউশন নাই, তাহলে পরের অঙ্কে এই ম্যাথটারই আরেকটু এক্সটেনশন আছে, কিছু ট্রিক পয়েন্ট আছে, তাহলে এই ট্রিক পয়েন্টটা দেখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। 6.5 আমি মানে ধারণা করতেছি যে আমাদের মোটামুটি এটা বোঝা হয়ে গেছে, হ্যাঁ। আর যদি বোঝা না হয় কিভাবে বোঝা হবে তারও আমি ব্যবস্থা মানে ক্লাস শেষে বলে দিব, তাহলে ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে পরের অঙ্কটা আমরা একটু দেখি। বলছি কি একটা থ্রি ফেজ 50 হার্জ 400 ভোল্ট মোটর ডেভেলপ 100 এইচপি। আচ্ছা 100 এইচপি পাশে লিখে দিচ্ছে আবার 74.6 কিলোওয়াট, শুধু হর্স পাওয়ার বলে দিলে কিলোওয়াটে যাইতে পারবো? সবার এই জি কনভার্সন ম্যাম, কি জি মনে ম্যাম, আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এই 746-এর যেই হর্স পাওয়ার সেই কিলোওয়াটের যে কনভার্সন সেটা যেন আমাদের মাথায় থাকে, হ্যাঁ, যে হর্স পাওয়ার বলে দিলেও যেন আমি যে, কারণ সাধারণত আমরা যখনই কোনো মোটরের রেটিং দেখবো আমাদের কাছে আসলে হর্স পাওয়ার সাইজেই আসবে, হ্যাঁ। মানে ইন জেনারেল লোকজন কিন্তু মোটরকে হর্স পাওয়ারই বলে, আমরা টেকনিক্যালি যখন হিসাব করি তখন সেটাকে কিলোওয়াটে বলি, তাহলে কনভার্সনটা যেন আমাদের মানে মিসিং না হয়। তো বলছে যে এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.75 লেগিং। আর একটা একটু ক্রুশিয়াল পয়েন্ট, হ্যাঁ, এটা একটু মাথায় রাখো, ইফিসিয়েন্সি বলছে আবার 93%, ইফিসিয়েন্সি বলছে 93%। তাহলে বলছে আবার সেম, এই ব্যাংক অফ ক্যাপাসিটর ইজ কানেক্টেড ডেল্টা অ্যাক্রস দ্য সাপ্লাই টার্মিনাল এন্ড পাওয়ার ফ্যাক্টর রেজ 0.95। এই যে 0.75 ছিল, পাওয়ার ফ্যাক্টরকে 0.95 করা হয়েছে একটা ক্যাপাসিটর ব্যাংক লাগানোর কারণে, হ্যাঁ। তো এখানে যেমন বলছে ডিটারমাইন দ্য কেভিআর, মানে ক্যাপাসিটেন্সের কারণে কতটুকু রিয়েক্টিভ পাওয়ার সেখানে কমবে সেটা বের করতে বলছে, কতটুকু রিয়েক্টিভ পাওয়ার সেখানে কমবে সেটা বের করতে বলছে। এই অঙ্কটাতে আরো এক লাইন বাড়াই দিচ্ছে। কেমন বাড়াই দিচ্ছে? আচ্ছা রিয়েক্টিভ পাওয়ার তো তুমি কমাবা, তার জন্য ক্যাপাসিটরের সাইজ কত হইতে হবে? তুমি তো বলে দিলা যে একটা ক্যাপাসিটর ব্যাংক দিয়ে তুমি এই যে 1.99 কেভিআর এর একটা ক্যাপাসিটর ব্যাংক তুমি লাগাবা যার রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে 1.99 কেভিআর, তাইলেই তোমার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যাবে, 0.975 থেকে 0.9 হয়ে যাবে। এখন তুমি যে 1.99 কেভিআর বানাবা তার জন্য যে ক্যাপাসিটর লাগাবা তার সাইজ কত হবে, এটা হইলো আমাদের পরের ম্যাথ, ঠিক আছে কিনা? তার জন্য যে ক্যাপাসিটর লাগাবা তার সাইজ কত হবে, তাহলে আমাদের ওই আগের সূত্র, এই যে দেখো, পি ইকুয়াল টু 10 φ1 মাইনাস 10 φ2। পি ইকুয়াল টু কি 10 φ1 মাইনাস 10 φ2, আমাকে পাওয়ার ফ্যাক্টর বলে দিছে কত, 0.75 আর 0.9, তাহলে তাকে ব্যবহার করে এই যে cos φ1 এর মান বলে দিছে 0.75, cos φ2 এর মান বলে দিছে 0.95। তাহলে এখান থেকে আমি φ1 বের করতে পারবো, এখান থেকে φ2 বের করতে পারবো, সেখান থেকে 10 φ1 বের করতে পারবো, সেখান থেকে 10 φ2 বের করবো, তাহলে কতটুকু কেভিআর লাগবে সেটাও বের করতে পারবো। পি ইকুয়াল টু 10 কিন্তু একটু দেখো পি এর মান এখানে 80 বসানো হয়েছে, নট 74.6, নট 74.6, এখানে পি এর মান বসানো হয়েছে কিন্তু 80। কিভাবে 80 আসলো? ওই যে আবার বলে দিছে মোটরটা 93% এফিসিয়েন্সিতে চলে, তার মানে মোটরকে তুমি আসলে যেই পাওয়ার, একে তো পাওয়ার ফ্যাক্টরের কারণে সিস্টেম থেকে পাওয়ার কমছে, আবার মোটরকে আবার তুমি যে পাওয়ার দিছো তারও 93% সে ইউজ করতে পারে, মানে সে যে 74.6 কিলোওয়াট ব্যবহার করে সেটা তাকে দেওয়া পাওয়ারের 93%। সে যে 74.6 কিলোওয়াট সে ব্যবহার করে সেটা তাকে যতটুকু দেওয়া লাগে তার 93%, তাহলে তাকে আসলে দেওয়া লাগবে হচ্ছে 80 কিলোওয়াট। এই যে দেখো 74.6 কে যদি 0.93 দিয়ে ভাগ করে দাও তাহলে তাকে 80 কিলোওয়াট, তার মানে তাকে 80 কিলোওয়াট দিলে সে 93% ব্যবহার করে 74.6 এ। তাইলে এইটা একটু চেক করা লাগবে, যদি কোনো এফিসিয়েন্সি বা কিছু বলে দেয় এই পিটা কিন্তু সিস্টেম থেকে কত পাওয়ার তার কাছে আসছে সেটা, নট সে কত পাওয়ার ইউজ করছে সেটা, তাই না? এই পিটা কি সিস্টেম থেকে তার জন্য কত পাওয়ার আসছে, এখন অত পাওয়ার আসার পরে সে কত ইফিসিয়েন্ট, সে কতটুকু ব্যবহার করতে পারছে সেটা পরের কোশ্চেন।
কারণ আমরা যেহেতু সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতেছি, আমাকে আগে জানা লাগবে যে সিস্টেম থেকে তার কাছে কতটুকু পাওয়ার আসছে। তার মানে কোনো ইকুইপমেন্ট যদি বলে দিয়ে তার এফিসিয়েন্সি বলে দেয়, তাহলে অবশ্যই সেটাকে আবার ইফিসিয়েন্সি দিয়ে কনভার্ট করে অ্যাকচুয়াল তার কাছে কত পাওয়ার আসছে সেটা করেই কিন্তু সূত্রে বসাইতে হবে, এটা যেন খেয়াল থাকে। তাহলে এতটুকু যদি এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পয়েন্টটাতে? না। আচ্ছা আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের কাজ হয়ে গেল 44.3 ভিআর। তাহলে এক একটা ক্যাপাসিট্যান্সে ব্যবহার করতে হবে, এক একটা ফেজে তাহলে কত হবে, 3 দিয়ে ভাগ করে দিলে 1.75। এখন আমাকে একটু জানতে হবে এই 1.75 কেভিআর বানাবার জন্য কত সাইজের ক্যাপাসিটর আমাকে ব্যবহার করতে হবে, কত সাইজের। তো ওরা আমাকে আরো একটা ইনফরমেশন বলে দিছে, দেখো ইচ অফ দ্য ক্যাপাসিটেন্স ইউনিট ইজ বিল্ড অফ 4 সিমিলার 100 ভোল্ট ক্যাপাসিটর। এক একটা ক্যাপাসিটর, 4টা ক্যাপাসিটর ব্যবহার করতে, প্রত্যেকের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, ঠিক আছে কিনা, প্রত্যেকের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট। তাহলে ক্যাপাসিটরের মান কত, ক্যাপাসিটেন্সের মান কত? হ্যাঁ, 4টা ব্যবহার করা হয়েছে। তাহলে একটু দেখো, এটা হলো আমার এই 4টা। এখন আমাকে একটু হেল্প করো, এই সূত্রটাকে আমরা আগে কোথাও দেখছি কিনা? ক্যাপাসিটরের কারেন্ট ইকুয়াল টু কি, ক্যাপাসিটরের ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটরের ইম্পিডেন্স। তোমরা কি সবাই দেখতেছো এই জায়গাটা? জি ম্যাম। জি ম্যাম। এখন আমরা একটু অন্যদিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা বের করে রাখছি একটা কেভিআর বের করে রাখছি, তার জন্য কতটুকু আমার ক্যাপাসিট্যান্স লাগবে সেটা বের করব। এখন আমার আবার একটা ক্যাপাসিট্যান্সের সাইজ যেহেতু ব্যবহার করা লাগবে, তার জন্য একটু আলাদা কিছু ক্যালকুলেশন করে আবার দুইটাকে কি করবো, এক জায়গায় করে দিব। কেমন দেখো, ক্যাপাসিটরের কারেন্টের সূত্র কি, ভোল্টেজ ডিভাইডেড বাই এক্সি। হ্যাঁ, ভি, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই ক্যাপাসিটরের অ্যাক্রসে ইম্পিডেন্স। এখন ক্যাপাসিটরের ইম্পিডেন্স যেহেতু 1/2 পাই তাহলে উপরে উঠে যাবে, এই যে 2 পাই এফ সি। তাহলে 2 পাই এর মান আছে, এফ এর মান আছে, সি এর মান এখনো জানি না। আর প্রত্যেকটা ক্যাপাসিটর 100 ভোল্টের। হ্যাঁ, বলে দিচ্ছে প্রত্যেকটা ক্যাপাসিটর কিসের, 100 ভোল্টের। তাহলে টোটাল ফেজের মধ্যে ভোল্টেজ কত হবে, 400। 4টা ক্যাপাসিটর, প্রত্যেকটা ক্যাপাসিটর 100 ভোল্টেজ, তাহলে 100 100 100 সিরিজে লাগানো, তাহলে এক একটা ফেজে ভোল্টেজ হবে কত, 400। এক একটা ফেজে ভোল্টেজ হবে কত, 400। এটা যেন খেয়াল থাকে, প্রত্যেকটা ক্যাপাসিটর 100 ভোল্টের, আর সেখানে 4টা ক্যাপাসিটর লাগানো আছে, তাহলে এক একটা ফেজে তখন ভোল্টেজ কতটুকু তৈরি হবে, 400। তাহলে এই 400 বসাবার কারণে আমি একটা কারেন্ট পাইলাম। আচ্ছা, ক্যাপাসিটরের পাওয়ারের সূত্র তাহলে কি হবে, ক্যাপাসিটরের ভোল্টেজ ইনটু ক্যাপাসিটরের কারেন্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ ইনটু ক্যাপাসিটরের কারেন্ট। আচ্ছা, যেহেতু কেভিআর আমরা সব জায়গায় কেভিআর ব্যবহার করছি, তাহলে এটাকে ভোল্টেজ আর কারেন্টের ভারকে আমরা কি করে দিলাম, 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যেই পাওয়ার হবে সেটা 1000-এ চলে যাবে। তাহলে ভোল্টেজ হচ্ছে 400, আর এই যে কারেন্ট পাইলাম 1.25600 সি। তাহলে ভাগ করলে শেষ পর্যন্ত আমরা জানি না কত, কিন্তু আমাদেরকে যতটা ক্যাপাসিটর বলছে আর যত ভোল্টের ক্যাপাসিটর বলছে তার বরাবর পাওয়ার হয় কত, 50240 সি, 50240 সি। এখন তোমরা আমাকেই বলো এই পাওয়ারটাই এই পাওয়ারটা সমান হইতে হবে না? আমি যে 4টা ক্যাপাসিটর ব্যবহার করে 4টা ক্যাপাসিটর বরাবর যেই পাওয়ার বের করছি, আর 100 ভোল্টের 4টা ক্যাপাসিটর ব্যবহার করার কারণে তার অ্যাক্রসে যত পাওয়ার পাইছি, রিয়েক্টিভ পাওয়ার পাইছি, সেটাই এই রিয়েক্টিভ পাওয়ারের সমান হওয়ার কথা না? কারণ এই রিয়েক্টিভ পাওয়ারকে কম্পেনসেট করার জন্যই তো 4টা ক্যাপাসিটর লাগাইছি নাকি? আমার জি এই ম্যাম। এই পয়েন্টটা কি বুঝাইতে পারছি? আমি জি ম্যাম। আমার ম্যাথ ট্যাথ সলভ করে প্রথমে একটা পার্টে বের করে রাখছি যে এই সিস্টেম পাওয়ার ফ্যাক্টর, এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর বের করার মানে ইমপ্রুভ করার জন্য যে ক্যাপাসিটর আমি ব্যবহার করব তার অ্যাক্রসে কত পাওয়ার হওয়া লাগবে। আর আমি আবার আলাদাভাবে আমাকে কয়টা ক্যাপাসিটর ব্যবহার করা যাবে, কত ভোল্টের ক্যাপাসিটর ব্যবহার করা যাবে, সেখান থেকে আবার বের করে রাখছি যে সেটার পাওয়ারটা আসলে এত হওয়া লাগবে। তাহলে আমার যত পাওয়ার মানে আমি ক্যালকুলেশন করে যত পাওয়ার পাইছি সেটাকে তো অবশ্যই আমার ইমপ্রুভ করতে কত রিয়েক্টিভ পাওয়ার লাগবে তার সমান হওয়া লাগবে। তাহলে এই যে দেখো, হ্যাঁ, এই যে 500 সি ইকুয়াল টু আমার 14.75 হইতে হবে। তাহলে সেখান থেকে সি এর মান চলে আসলো 2.934 ইন্টু 10⁻⁻6 ফ্যারাডে বা 293 মাইক্রো ফ্যারাডে। যেহেতু ওখানে 4টা ক্যাপাসিট্যান্স ছিল, সিরিজে ছিল, তাহলে 4 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 4টা ক্যাপাসিট্যান্সের জন্য টোটাল এক একটা লাইনে ক্যাপাসিট্যান্সের পরিমাণ হবে 1173.6। আমাকে একটু বলো যে এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমাদের আজকের ক্লাস শেষ। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। তো কোশ্চেন তো থাকবে আসলে, কিন্তু আমি এতটুকু করতে পারি যে আমার সাথে যদি একটু শুনো, আর যদি আমরা পরবর্তীতে রেকর্ডিংটা শেয়ার করি,
কঠিন কিন্তু কিছু নাই, হ্যাঁ একটা সূত্র আছে যেটা আমরা একটু বুঝে নিছি, আর ওই সূত্র থেকে আমাদের আগের পড়া জিনিসপত্রকে একটু সাম করে 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 এই ম্যাথে দাঁড়াইছে। আমি চাই এখানে অনেকগুলো আরো ম্যাথ আছে কি টাইপের, হ্যাঁ কেভে ডিমান্ড হয় ওইদিকে যাচ্ছি না, বেসিক একেবারে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ রিলেটেড যে কয়টা ম্যাথ আছে আমি সেই কয়টা ম্যাথ দেখাইছি। 6.1 থেকে 6.5, যার ভিতরে 6.2টা আমরা আলাদা দেখবো, চারটা ম্যাথ। তাহলে এই চারটা ম্যাথ দেখে রাখবা। আমরা আমাদের সিটি 3 এর ডেট বোধহয় দিছিলাম কত তারিখ, 21 তারিখ না? জি ম্যাম। তাহলে সিটি 4 এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডেট লিখে রাখো 28 তারিখ। আমি দুইটার অ্যানাউন্সমেন্টই কি করব, সিস্টেমে দিয়ে দিব, ঠিক আছে? 21 তারিখ আমাদের সিটি 3, আর 28 তারিখ আমাদের হচ্ছে সিটি 4, যার সিলেবাস হবে এই পাওয়ার ফ্যাক্টর। তাহলে ওই ইউসিলা এক উইক আমার সাথে দেখা হবে, পড়তে গিয়ে কোনো সমস্যা হলে সেটাও সলভ করে ফেলতে পারবা, আর যে জিনিসটা অনলাইনে সেটাও একবার পড়া হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে তাইলে